করোনা হটস্পটে রূপ নিয়েছে চট্টগ্রাম। প্রতিদিন শনাক্ত 1.5 থেকে 200 জন। জনগণ কিন্তু সে স্বাস্থ্যবিধি মেনে চলতে পারে নাই, তার কারণে আজকে এই ভয়াবহ পরিস্থিতির দিকে দেশ এগিয়ে গেছে। ঈদের ছুটিতে এক সপ্তাহের মধ্যে দেশে সর্বনিম্ন নমুনা পরীক্ষায় শনাক্তের হার সর্বোচ্চ। সচেতনতার বিকল্প নেই। যারা শহর থেকে গ্রামে গিয়েছিলেন আবার তারা গ্রাম থেকে শহরে ফিরবেন, প্রত্যেককেই মাস্ক ব্যবহার করবেন। মাস্কটা সঠিক উপায়ে পরতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি আহমেদ সালেহিন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শিথিল লকডাউন ও অপরিকল্পিত পদক্ষেপে কমছে না সংক্রমণ, মত বিশেষজ্ঞদের। জুনে কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ। পরিস্থিতি বিবেচনায় ব্যবস্থা, বলছে সরকার। করোনা দুর্যোগের মধ্যেও বিশ্বে 3য় চাল উৎপাদকের মর্যাদা পাচ্ছে বাংলাদেশ। খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখলেও বঞ্চিত কৃষক, বাজেটে অর্থ বরাদ্দের পরামর্শ। করোনা পরিস্থিতির মধ্যেও থেমে নেই গণমাধ্যম কর্মীরা। পরিবারের সদস্যদের সংক্রমিত করার ঝুঁকি নিয়েও পালন করছেন দায়িত্ব। কাজের মধ্যেই খুঁজছেন ঈদ আনন্দ। এবং খুলনার কয়রায় ঘূর্ণিঝড় আমপানে ক্ষতিগ্রস্ত বাঁধ দিয়ে ঢুকছে পানি। প্লাবিত গ্রামের পর গ্রাম। টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি। মহাপরিকল্পনার কথা জানালো প্রশাসন। দেশে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে এক শিশুসহ 21 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 522 জনে। মৃতদের মধ্যে 14 জন পুরুষ ও 7 জন নারী। এদিন গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন 5407 জনের নমুনা পরীক্ষায় 1166 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, যা কিনা শনাক্তের হারের দিক দিয়ে সর্বোচ্চ। 16 মে থেকে 25 মে পর্যন্ত 8 দিনে নমুনা পরীক্ষার গড় ছিল 9000-এর বেশি। ঈদের দিন থেকে সবশেষ 24 ঘন্টায় পরীক্ষার হার কমেছে প্রায় 3500। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে জানানো হয়, সবশেষ 24 ঘন্টায় প্রায় 5500 নমুনা পরীক্ষায় কোভিড-19 শনাক্ত হয়েছে 1166 জনের দেহে। মৃত্যুর তালিকায় যোগ হয়েছে 20 বছরের কম বয়সী 2 জন সহ 21 জন। 0 থেকে 10 বছরের মধ্যে 1 জন, 11 থেকে 20 বছরের মধ্যে 1 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 2 জন, 41 থেকে 50 বছরে 5 জন, 51 থেকে 60 বছরে 7 জন, 61 থেকে 70 বছরে 3 জন, 71 থেকে 80 বছরে 1 জন এবং 81 থেকে 90 বছরে 1 জন। ঢাকা যদি আমরা এলাকা দেখি, ঢাকা ডিভিশনের 15 জন, চট্টগ্রাম ডিভিশনের 4 জন এবং বরিশাল ডিভিশনের 2 জন। ঈদে বাড়ি ফেরা ও ছুটি শেষে কর্মস্থলে যোগদানকারীদের আবারও মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেওয়া হয় ব্রিফিংয়ে। প্রত্যেককেই মাস্ক ব্যবহার করবেন, মুখে মাস্ক ব্যবহার করবেন এবং মাস্কটা সঠিক উপায়ে পরতে হবে। মাস্ক লাগিয়ে মাস্ক যেন আমরা খুলে না রাখি এবং যখনই আমার কাছে কেউ আসবে আমি যেন মাস্কটা সঠিকভাবে ব্যবহার করি। সবশেষ 24 ঘন্টায় 182 জন আইসোলেশনে গেছেন। এ নিয়ে মোট আইসোলেশনে থাকা ব্যক্তির সংখ্যা 4770 জন। আপনার সুরক্ষা আপনার হাতে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আক্রান্ত জেলা থেকে অবাধে প্রবেশের সুযোগে করোনা ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে বন্দরনগরী চট্টগ্রাম হটস্পটে পরিণত হয়েছে। প্রতিদিনই 150 থেকে 200 করোনা রোগী শনাক্ত হচ্ছে এখানে। হাসপাতালেও এখন আর রোগীদের স্থান হচ্ছে না। 130 শয্যার 2টি হাসপাতালের বিপরীতে বর্তমানে রোগীর সংখ্যা 2000-এর বেশি। আর চিকিৎসা ব্যবস্থায় সীমিত হয়ে যাওয়ায় আক্রান্ত সহ সংশ্লিষ্ট সবাইকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী চট্টগ্রামে 3রা এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর প্রথম এক মাসে রোগী সংখ্যা ছিল মাত্র 89 জন, কিন্তু পরের 20 দিনে রোগীর সংখ্যা 2000-এর বেশি। বিশেষ করে 20 মের থেকে প্রতিদিন 150 কিংবা তার চেয়েও বেশি রোগী শনাক্ত হচ্ছে চট্টগ্রামে। এর মধ্যে ওই দিনেই রোগীর সংখ্যা ছিল 257 জন। সেই অনুযায়ী চট্টগ্রামকে করোনা সংক্রমণের হটস্পট হিসেবে চিহ্নিত করেছেন সিভিল সার্জন।
জনগণ কিন্তু সেই স্বাস্থ্যবিধি মেনে চলতে পারে নাই। তার কারণে আজকে এই ভয়াবহ পরিস্থিতির দিকে দেশ এগিয়ে গেছে। নগরীতে প্রতিদিন 150-এর বেশি রোগী শনাক্ত হলো। করোনা বিশেষায়িত হাসপাতাল রয়েছে মাত্র 2টি, যেখানে আবার শয্যা সংখ্যা মাত্র 130। করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পরও রোগী নিয়ে হাসপাতালে ঘুরছে স্বজনেরা, ফলে আক্রান্ত রোগী থেকে সংক্রমণের হারও ক্রমশ বেড়ে চলেছে। 2.5 মাস ধরে এই সমস্ত গল্প শুনছি যে প্রাতিষ্ঠানিক আইসোলেশন হাসপাতাল গড়ে উঠবে অথবা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন হবে, কিন্তু কিছুই হয়নি। এখন যখন রোগে আক্রান্ত হচ্ছেন নতুন করে হাসপাতালের দুয়ারে দুয়ারে ঘুরছেন, কিন্তু ভর্তি হতে পারছেন না। চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ার বেশ কটি কারণ চিহ্নিত করেছেন চিকিৎসকরা। গার্মেন্টস এবং বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান খোলা রাখাকে কারণ হিসেবে দেখছেন তারা। ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখোমুখি স্বাস্থ্য ব্যবস্থা, রোগী অনেক কিন্তু বেড নেই হাসপাতালে মোটেও। তবে শেষ পর্যায়ে এসে চট্টগ্রামের বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল এবং খুলশীর ইম্পেরিয়াল হাসপাতালকে করোনা রোগীদের জন্য বিশেষায়িত হাসপাতাল হিসেবে বরাদ্দ দিয়েছে সরকার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। একদিকে সংক্রমণের ঊর্ধ্বগতি, অন্যদিকে শিথিল লকডাউন, এরই মধ্যে শেষ হচ্ছে সাধারণ ছুটি। তাহলে এরপরে কি? বিশেষজ্ঞরা বলছেন অপরিকল্পিত পদক্ষেপের কারণে পুরোপুরি সুফল মিলছে না অঘোষিত লকডাউনের। অর্থনীতিবিদরাও বলছেন ঈদের পরের সময়ে মন্থর অর্থনীতির সুযোগ কাজে লাগিয়ে হতে পারে কঠোর লকডাউন। আর কর্তৃপক্ষের সোজা জবাব, অবস্থা বুঝেই নেওয়া হবে ব্যবস্থা। রাশেদ লিমনের রিপোর্ট। করোনাকালের 80 দিন পেরিয়ে বাংলাদেশ, এরই মধ্যে হয়ে গেল ঈদ। অচেনা এই ঈদের আগেও ঢল ছিল বাড়ি ফেরায়। এই ঈদটা বাড়িতে থাকার কথা থাকলেও অনেকে রাখেননি সেই কথা। আবার উদাসীনতা স্বাস্থ্যবিধি মানতে কিংবা মানাতে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে রোগীর হার বাড়ছে লাফিয়ে লাফিয়ে। 22 মে থেকে 24 মে শনাক্তের হার ছিল 17%, আর সবশেষ মঙ্গলবারে এই সংখ্যা 21.34%। অন্যদিকে 6 দফা বাড়িয়ে সাধারণ ছুটির মেয়াদ শেষ হচ্ছে 30 মে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন, এত কিছুর পরে হিসেবের খাতায় জমা হলো কি? বিশেষজ্ঞরা বলছেন গত 2 মাসের ছুটির সুফল ঘরে তুলতে পারেনি বাংলাদেশ। পরিকল্পনায় দরকার আরও দূরদর্শিতা। সিদ্ধান্ত হওয়া উচিত অত্যন্ত সুপরিকল্পিত, এবং যে সিদ্ধান্তই নেওয়া হোক সেটা যেন সর্বাংশে বাস্তবায়ন হয় এবং এ ব্যাপারে যেন কোনো দোদুল্যমনতা না থাকে, যেটা আগেই ঘটেছে। লকডাউনটা যে আমরা দিয়েছি 2 মাস আমরা নষ্ট করে ফেলেছি, কিন্তু স্ট্রিক্টলি আমরা লকডাউনের ফসলটা আমরা ঘরে তুলতে পারি। স্ট্রিক্টলি লকডাউন দিয়ে টেস্ট অনেক বাড়িয়ে, যে যখন চাচ্ছে ওদেরকে টেস্ট করে এবং মানুষকে অনুপ্রাণিত করা যে তোমরা এসে টেস্ট করো, ওরা আইসোলেট হয়ে যায়। এভাবে যদি আমরা দমন করে নিতে না পারি, তাহলে একটা ভয়াবহ অনেক রোগীর নাম্বার বেশি হয়ে যাবে। আমার স্বাস্থ্য ব্যবস্থা অপ্রতুল এবং এটা সঠিকভাবে ম্যানেজ করতে পারবে না। অর্থনীতিবিদরাও বলছেন ঈদের পরের এই সময়টাতে এমনিতেই মন্থর থাকে অর্থনীতি, তাই সময়টা কাজে লাগিয়ে হতে পারে কঠোর লকডাউনের উত্তম সময়। অর্থনৈতিক কর্মকাণ্ড একেবারেই কম রেখে আগামী 15 দিন, তারপর থেকে এই কর্মকাণ্ডে কি করে যাওয়া যাবে, বিভিন্ন সেক্টরের কোন জায়গায় কতটুকু খুলতে হবে, সেক্ষেত্রে কি স্বাস্থ্যবিধি মানতে হবে, সেই প্রস্তুতিটা এই সময় নেওয়া যায়। এই পরিস্থিতিতে জীবন ও জীবিকার সমন্বয়ের কথা ভেবেই পরবর্তী সিদ্ধান্তের কথা ভাবা হচ্ছে বলে জানান সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা। মানুষের কল্যাণে সব দিক বিবেচনা করে সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং আমাদেরকে সেই সিদ্ধান্ত জানাবেন। আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা আপনাদেরকে এই বিষয়টি জানাতে পারব। প্রতিমন্ত্রী জানান বৃহস্পতিবার ঘোষণা আসতে পারে পরবর্তী সিদ্ধান্তের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে কিছুটা দুর্ভোগে ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীরা। এই মুহূর্তে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ, পাটুরিয়া দৌলতদিয়া রুটে কিন্তু রাত ঠিক 3টার পর থেকে কিন্তু কখনো ভারী, কখনো গুড়ি গুড়ি, কখনোটা একদম মাঝারি বৃষ্টিপাত রয়েছে এবং বৈরী আবহাওয়া বিরাজ করছে পাটুরিয়া দৌলতদিয়া রুটে। তো সেই ক্ষেত্রে কিন্তু খুব কম সংখ্যক যানবাহন অথবা কাঠ এই ঘাট এলাকায় এসেছে। তাছাড়া 2 দিন ধরে কিন্তু ঘাট এলাকাতে প্রচুর নদীতে পানি বৃদ্ধির
কারণে যেমন পল্টন উঠানামা করা লাগছে, অর্থাৎ পল্টনে পানি উঠে যাচ্ছে। অন্যদিকে কিন্তু ঘাটগুলোর যে নদীর পাড় রয়েছে সেগুলো কিন্তু ভাঙ্গন দেখা দিয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু এটা শুধু যেটা পাটুরিয়া দৌলতদিয়াটা, এই পাটুরিয়া ঘাটটা কিন্তু মানিকগঞ্জের শিবালা উপজেলায় রয়েছে এবং এই উপজেলার শিবালা নদী বন্দরে কিন্তু ভাঙ্গনের কবলে পড়েছে। অন্যদিকে কিন্তু প্রতিনিয়ত সেটা ভাঙছে। অন্যদিকে পাটুরিয়া দৌলতদিয়া এই রোডে এই মুহূর্তে কিন্তু মোট আসলে সবগুলোই ফেরি চলাচল করছে, কিন্তু যেহেতু যানবাহন এবং যাত্রীর সংখ্যা কম রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু যে কয়টা যানবাহন আসছে তারা কিন্তু নির্বিঘ্নে নিরাপদে চলে যাচ্ছে। আমি যাত্রীদের সাথে কথা বলেছি, এই 7টার কিছু পর থেকে কিন্তু ঢাকা থেকে এবং যারা দক্ষিণ পশ্চিম এবং কি যাবে তাদের এই কার বা প্রাইভেট কারের সংখ্যা, ব্যক্তিগত গাড়ির সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু জটলা না থাকলেও থেমে থেমে কিন্তু সেই যানবাহনগুলো আসছে। আর ঘাট কর্তৃপক্ষ বলছে বৈরী আবহাওয়া হলেও সবকটা ফেরি তারা এই নিযুক্ত রেখেছে চলাচলের জন্য। এই ছিল আমার কাছে সালেহীন পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে এবং সে খবর জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। সকালের সময় আরও থাকছে করোনা আতঙ্কের মধ্যে মশার উপদ্রবে নাকাল সাভারবাসী, কীটনাশক ছিটানোর দাবি জনপ্রতিনিধিদের, বাসিন্দাদের আরও সচেতন হওয়ার আহ্বান। খুলনার কয়রা উপজেলায় ঘূর্ণিঝড় আম্পানে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙে প্রতিদিন প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। গৃহহীন মানুষ এখন খুঁজছে নিজেদের মাথা গোজার ঠাঁই। ত্রাণ নয়, তারা চান টেকসই বেড়িবাঁধ। বিভাগীয় কমিশনার জানান, খুলনা অঞ্চলের বাঁধ নির্মাণে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। ঘূর্ণিঝড় আম্পানের আঘাতের চিহ্ন দক্ষিণের জনপদ কয়রার দক্ষিণ বেতকাশীর প্রতিটি পরতে পরতে। উপকূলীয় এলাকায় কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা সরজমিনে দেখতে মঙ্গলবার সংসদ সদস্যের পাশাপাশি খুলনা বিভাগীয় প্রশাসনের একটি দল নদীপথে কয়রা ও শ্যামনগর উপজেলার ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করেন। দুপুরে দক্ষিণ বেতকাশীর গোলখালী এলাকায় পৌঁছালে নদী পাড়ে জড়ো হয় কয়েকশো নারী পুরুষ। এ সময় তারা দাবি জানান, ত্রাণের চেয়ে বেশি দরকার টেকসই বেড়িবাঁধ। বেড়িবাঁধ আমরা টেকাই রাখছি এখনো পর্যন্ত। যদি আমাদের গেওর পাইলিং এবং বাঁশ এবং বস্তা না হয়, আমাদের বাপদাদা ভিটা বাড়িতে আমাদের বসত করা অসম্ভব। আমরা দেখছি আসলে যত টাকা বরাদ্দ হয় তার হচ্ছে 60% টাকা হচ্ছে বাস্তবায়ন হয়। যদি আমরা পানিতে মরেই যাই তাহলে খাদ্য দিয়ে আমরা কি করব? আমরা চাই টেকসই বেড়িবাঁধ। খুলনা বিভাগীয় কমিশনার জানান, খুলনা অঞ্চলের বাঁধ নির্মাণে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। এখন লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষকে ঘরে ফিরিয়ে আনা। ঝড় তুফান শুরু হলে পানি উন্নয়ন বোর্ডের যে উপস্থিতি দরকার, যে ধরনের অ্যাক্টিভিটি দরকার, সে ধরনের অ্যাক্টিভিটি অনেক সময় পায় না বলে লোকজনের ব্যাপক অভিযোগ আছে। তারা আমাকে ওই মন্ত্রণালয় বলেছে যে এবার পাবে। স্থানীয় সংসদ সদস্য অবশ্য অক্টোবর থেকে স্থায়ী বাঁধ নির্মাণের কাজ শুরু হওয়ার আশ্বাস দেন। আগামী অক্টোবর থেকে ইনশাআল্লাহ এই বাঁধের কাজ শুরু হবে। এখন আমরা এই বাঁধ মেরামত করার জন্য যা যা প্রয়োজন সেটি আমরা করব। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় আম্পানে খুলনা অঞ্চলের উপকূলীয় উপজেলায় 55 কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে লন্ডভন্ড খুলনার কয়রা উপজেলার বেড়িবাঁধ। জোয়ারের পানিতে দেখে বোঝার উপায় নেই বেড়িবাঁধের অস্তিত্ব। প্রতিদিন পানির নিচে ভাসছে, আবার জেগে উঠছে। স্থানীয়দের দাবি, দ্রুত এসব বেড়িবাঁধ পুনর্নির্মিত না হলে ভেঙে পড়বে গ্রামীণ অর্থনীতি। তরিকুল ইসলাম, সময় সংবাদ, কয়রা, খুলনা। নওগাঁয় প্রচণ্ড ঝড় বৃষ্টিতে আম লিচু ঝরে পড়েছে। এছাড়া ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানাতে মান্দা উপজেলায় আছেন সহকর্মী এম আর রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি। ধন্যবাদ সালেহীন। আপনি জানেন ঈদের দিন সন্ধ্যার দিকে এই আকস্মিক ঝড় এখানে বয়ে যায়। এই ঝড়ে কিন্তু বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। 4টি উপজেলায় এই ঝড়টি উপর দিয়ে বয়ে গিয়েছিল। এতে করে কিন্তু আম লিচু সহ
ঘরবাড়ি বিশেষ করে টিনের চালা অনেক উড়ে গেছে এবং কাঁচা ঘরবাড়ি কিন্তু বিধ্বস্ত হয়েছে। তো এই উপজেলাগুলিতে কিন্তু এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক হারুনুর রশিদের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন এখন পর্যন্ত তারা যে ক্ষয়ক্ষতি নিরূপণ করেছেন 788টি কাঁচা ঘরবাড়ি অনেকটাই বিধ্বস্ত হয়েছে। এছাড়া একেবারে 300টি বাড়ি ঘর সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে, এই তালিকা তাদের হাতে এসেছে। অন্যদিকে কিন্তু ফসলি জমি এবং আমের বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে। নওগাঁর 4টি উপজেলা মান্দা, নিয়ামতপুর এবং এই পাশাপাশি যে আরো 2টি উপজেলা মহাদেবপুরের কিছু অংশ এই ক্ষতির তালিকায় এসেছে। তবে আকস্মিক এই ঝড়ে সাধারণ মানুষ যারা আসলে ঈদের একটা আনন্দ উপভোগের চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ এই ঝড় তাদের একেবারে বিষাদে পরিণত করে দেয়। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে আপৎকালীন কিন্তু এখন পর্যন্ত 15 মেট্রিক টন চাল তারা দেওয়ার ঘোষণা করেছে, কিন্তু স্থানীয় যারা ভুক্তভোগী, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা বলছে এখনো তাদের হাতে এরকম কোনো সহায়তা আসে নাই। তবে তারা আশা করছে দ্রুত এই পরিস্থিতির জন্য প্রশাসনের লোকজন এসে যেন তাদেরকে অন্তত পক্ষে কিছু সহায়তা করে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছে বিশেষ করে মন্ত্রণালয় তারা একটা পরিপত্র দিয়েছে যেন দ্রুত এই ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে যেন তারা একটু সহায়তা দিতে পারে। তো সব মিলে কিন্তু হঠাৎ এই ঝড়, একদিকে আমপানের ক্ষতি, অন্যদিকে কিন্তু এই 2 দিন পরে এই ঝড়টি কিন্তু নাজেহাল করে দিয়েছে এই অঞ্চলের মানুষকে। স্বাভাবিকভাবে তারা যে প্রত্যাশা করছিল কিছুটা কেটে ওঠা, এবং আপনি জানেন এই এলাকায় কিন্তু এই সময়টাতে আম এবং লিচুর নামানোর একটা প্রস্তুতি চলছিল, কিন্তু এই ঝড়ে বিপুল পরিমাণ আম এবং লিচুর ক্ষতি হয়েছে। পাশাপাশি কিছু জমিতে ধান ছিল, পাকা ধান, সেই ধানগুলো কিন্তু তলিয়ে গেছে। তো সব মিলে বড় ধরনের একটা ক্ষতির মুখে পড়েছে এই নওগাঁ জেলার 4টি উপজেলার প্রায় কয়েক লাখ বাসিন্দা। তো এই ছিল সালেহিন আমার কাছে সবশেষ খবর। নওগাঁয় প্রচণ্ড ঝড় বৃষ্টিতে আম লিচু ঝরে পড়েছে, এছাড়া ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এবং সে খবর জানাতে আমাদের সঙ্গে মান্দা উপজেলা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এমআর রকি। করোনার এই দহনকালে ঈদ, উদ্বেগ উৎকণ্ঠার সঙ্গে নিত্য বসতি, পরিবারের সদস্যদের সান্নিধ্যে তবু ঈদের সময়টাতে একটু সুখ সময় কাটানো, এই সুযোগটাও পান না এমন মানুষের কাতারে আছেন দেশের গণমাধ্যম কর্মীরা। অচেনা এই ভিন্ন সময়ে দায়িত্বশীলতার জায়গাটা যেন একটু বেশি, সাথে থাকছে কাজ করতে গিয়ে নিজের পরিবারের সদস্যদের সংক্রমিত করার ঝুঁকিও। এহসান জুয়েলের রিপোর্ট। 24 ঘন্টা সজাগ গণমাধ্যমের চোখ, তাই অন্যরা যখন ঈদ আনন্দে মেতে থাকেন তখনও নিজেদের উৎসব বিসর্জন দিয়ে কাজ চালিয়ে যেতে হয় গণমাধ্যম কর্মীদের। এবারের প্রেক্ষাপট আরও ভিন্ন। শুধু করোনা ভাইরাসে আক্রান্তদের খবর দেয়া নয়, নিজেরাও খবর হচ্ছেন সংবাদকর্মীরা। এখন পর্যন্ত পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হয়েছেন প্রায় 1500 সংবাদকর্মী। উপসর্গ নিয়ে মারা গেছেন 4 জন। পরিবারের মানুষগুলোকে সময় দিতে পারেন না। আগেকার ঈদের দিনগুলোতে এমন আফসোস ছিল, এবার যোগ হয়েছে উৎকণ্ঠাও। পরিবার আমাদের কারণে আমাদের কথা ভেবে উদ্বিগ্ন থাকে, আবার আমরা যে বাইরে ঘুরে ফিরে যাই, ঘুরে ফিরে গিয়ে আবার যখন পরিবারের কাছে রাত্রে ফিরি তখন আমাদেরও আসলে দুশ্চিন্তা হয়। ঈদের আনন্দ নয়, কাউকে ঈদ মোবারক না দিয়ে আমরা মানুষকে মৃত্যু সংবাদ দিয়ে গেছি। দেশের জন্য কাজ করা, এই ধরনের একটা ফিলিংস কাজ করে তখন ভালোই লাগে। কাজ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন, তাই মাঠের দায়িত্ব কিংবা পরিবারের সান্নিধ্যে নয়, অনেকের ঈদের সময় কাটছে আইসোলেশনে এক ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে। আইসোলেশনের থেকে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একেবারেই রুমে কাটাচ্ছি। পরিবারের মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে না পারা, এই রুমে বসেই খাওয়া দাওয়া করা, এমন অভিজ্ঞতা আসলে কখনো হবে এমনটা আমরা ভাবিনি। যে কোনো বিপর্যয়ের সময় গণমাধ্যম কর্মীদের চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হয়। ঈদের দিনগুলোতেও পিছু হটার সুযোগ নেই। করোনার যুদ্ধে জয়ী হবার তথ্য মন্ত্র জেনে সচেতন হতে পারে, তাহলেই কিন্তু আমরা করোনা কাল পার হতে পারবো, এবং সেই কাজটি গণমাধ্যম কর্মীরা নিরলসভাবে জানবাজি রেখে প্রতিদিন করে চলেছেন। কোথা দিয়ে ঈদ যায়, কোথা দিয়ে সাধারণ দিন যায়, সেই খবর রাখার সময়ও হয়তো গণমাধ্যম কর্মীদের হয় না। কর্মস্থলে ঈদের আনন্দবাড়ি সফরটা এবার তাই উদযাপনের পরিবর্তে উৎকণ্ঠায় কেটেছে গণমাধ্যম কর্মীদের। তবু দায়িত্বশীলতা আর পেশাদারিত্বের জায়গাটা সমুন্নত রেখেই কাজ করে যেতে হচ্ছে তাদের। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। করোনায় দেশের শিল্প ও সেবা খাতের চরম বিপর্যস্ত অবস্থায় ভরসা কৃষিখাত। বোরো মৌসুমে বাম্পার ফলন দিচ্ছে খাদ্য নিরাপত্তা। একই সাথে ইন্দোনেশিয়াকে টপকে বিশ্বের 3য় চাল উৎপাদকের মর্যাদাও পেতে যাচ্ছে বাংলাদেশ। অথচ এসব সাফল্যের দাবিদার কৃষকরা পাচ্ছেন না ফসলের ন্যায্য মূল্য।
ভোগান্তি রয়েছে কৃষি ঋণ বা প্রণোদনা পেতে। অর্থ ছাড়ের দীর্ঘসূত্রিতায় গতি পাচ্ছে না কৃষির প্রযুক্তিগত উন্নয়ন কার্যক্রম। এসব সমস্যা সমাধানে বাজেটে অর্থ বরাদ্দের পাশাপাশি কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি খাত সংশ্লিষ্টদের। শুভ খানের রিপোর্ট। প্রাণঘাতী করোনায় বিশ্ব এখন খাদ্য সংকটের আশঙ্কায়। সেই সময় বড় উৎপাদন নির্ভর রাখছে বাংলাদেশকে। শুধু তাই নয়, মার্কিন কৃষি বিভাগ বলছে এবছর 3,60,00,000 টন উৎপাদন নিয়ে ইন্দোনেশিয়াকে টপকে বিশ্বের তৃতীয় চাল উৎপাদক হতে যাচ্ছে বাংলাদেশ। করোনায় কৃষিকে গুরুত্ব দিয়ে 28,500 কোটি টাকার ঋণ ও প্রণোদনা বরাদ্দ দিয়েছে সরকার। তবে ঋণ পেতে কৃষককে জমির দলিল এবং ভূমিহীন বর্গা চাষিকে দেখাতে হবে চুক্তিপত্র, যা বেশিরভাগ বর্গা চাষিরই নেই। গুদাম সংকটে বড় মৌসুমে মাত্র 20 লাখ টন ধান চাল কিনবে সরকার। এ অবস্থায় ভর্তুকি দিয়ে কৃষককে প্রতিটি গ্রাম পাড়া মহল্লায় শস্য সংরক্ষণাগার নির্মাণে উদ্বুদ্ধ করার পরামর্শ কৃষিবিদদের। বর্গা চাষি এবং অন্যান্য চাষির সুনির্দিষ্ট সংজ্ঞায়িত এবং নিবন্ধিত করে তারপর উদ্যোগ নিতে হবে যে এই টাকাটা কিভাবে দেওয়া হবে। যিনি নিবন্ধিত কৃষক হবেন তার বাড়িতে একটা গুদামঘর থাকতে হবে। এবার হাওর এলাকায় ধান কাটায় কৃষককে স্বস্তি দিয়েছে কম্বাইন হারভেস্টার। অথচ 2019-20 অর্থ বছরে প্রায় 9 মাস কৃষি যান্ত্রিকীকরণে অর্থায়ন বন্ধ ছিল। যেসব মেশিন বাংলাদেশে ব্যবহার হয় তাদের দাম প্রায় 30 লাখ টাকার কাছাকাছি। ভর্তুকির পরও একটা বড় অংশ থেকে যায়, যেগুলো প্রাইভেট কোম্পানি থেকে আমরা এগুলিতে অর্থায়ন করি। কৃষকের আসলে অ্যাক্সেস টু লোন থাকা উচিত। প্রতিনিয়ত বাড়ছে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি, যা মোকাবেলায় প্রয়োজন ব্যাপক গবেষণা। অথচ বাজেটে কৃষি খাতে বরাদ্দের সিংহভাগ ব্যয় হয় সার, তেল, বীজের ভর্তুকিতে। যান্ত্রিকীকরণের ক্ষেত্রে আমাদের একটা প্রকল্প থাকবে, যেটা 3,200 কোটি টাকার একটা প্রকল্প আমরা আশা করি পাবো। এছাড়া আমাদের যে প্রকল্পগুলি পাইপলাইনে আছে আমরা সবগুলি হয়তো এবছর পাবো। বরাদ্দকৃত অর্থ ব্যয় যাতে দুর্নীতি না হয় সেদিকে কঠোর নজরদারির পরামর্শ কৃষি খাত সংশ্লিষ্টদের। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ সময় চালু না থাকলে রেলের ইঞ্জিনের বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই লকডাউনের পর যাতে সমস্যা দেখা না দেয় সেজন্য নিয়মিত চলছে পরীক্ষা নিরীক্ষা। তবে মেরামত যন্ত্রাংশের সরবরাহ কমে যাওয়ায় রক্ষণাবেক্ষণে বেগ পেতে হচ্ছে মেকানিকদের। কমলাপুর লোকোশেডে স্টার্ট বন্ধ হয়ে দীর্ঘদিন এভাবেই পড়ে আছে ট্রেনের ইঞ্জিন। একটি ইঞ্জিনের অর্থনৈতিক জীবনকাল 25 বছর হলেও এখানে আছে 40 থেকে 45 বছরের মেয়াদোত্তীর্ণ ইঞ্জিনও। দীর্ঘ সময় পড়ে থাকলে এসব ইঞ্জিন আরও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা মেকানিকদের। টেক্সচার মোটর ব্লুয়ার পাওয়ার কমে যাবে, তারপরে ইঞ্জিন আগে পিছে মুভমেন্ট হবে না, ব্যাটারি বসে যাবে, তারপর ইলেকট্রিক যে কতগুলো জিনিস আছে আপনার ওই সমস্যা হয়ে যাবে। তবে লকডাউনের এই সময় ইঞ্জিন রক্ষণাবেক্ষণে সীমিত আকারে চালু রয়েছে লোকোশেড ও ওয়ার্কশপ। বর্তমানে রেলওয়েতে ইঞ্জিন রয়েছে 273টি, যার অধিকাংশই মেয়াদ পেরিয়ে গেছে বহুকাল আগে। লকডাউনে দীর্ঘদিন পড়ে থেকে ইঞ্জিনগুলো যাতে যান্ত্রিক সমস্যায় না পড়ে সেজন্য সীমিত আকারে ওয়ার্কশপ খোলা রেখে চলছে ইঞ্জিনের পরীক্ষা নিরীক্ষা। এগুলি তেল পানি দেখতেছি, ইঞ্জিনের সমস্যা আছে কিনা তা দেখতেছি। এই সপ্তাহে 2-3 স্টার্ট ডাউন লাগে, প্রাথমিক এসব কার্যক্রমের পাশাপাশি চাহিদা অনুযায়ী ভারী মেরামতেরও কাজ চলছে কমলাপুর লোকোশেডে। তবে যন্ত্রাংশের সরবরাহ কমে যাওয়ায় বিপাকে পড়তে হচ্ছে মেকানিকদের। সব আটকে গেছে, বন্ধ আসে না, অনাপাতত এমনি চালাইতেছে আর কি। তারা এখন কোনো কাম নাই, বসা ওই 2-3টা কন্টেনার যায়, কন্টেনার দিলে এই যে কেমন এটা কাজ করলাম, এটা চেক ঠাক করে এই যে কন্টেনার যায় করে। সংশ্লিষ্টরা বলছেন ট্রেন চলাচল শুরু হলে সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত আছে সবকটি ইঞ্জিন। যদি আজকে থেকে অর্ডার আসে যে কালকে এরকমই তো আসতেছে অর্ডার গুলো, বুঝছেন, তাহলে তো সেক্ষেত্রে আমাদেরই করতে হবে। আমরা চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে আর কি, এগুলো যাতে সচল থাকে আর কি, গাড়ি যদি চালু হয় আমরা যাতে চালাইতে পারি আর কি। 25 মার্চ থেকে বন্ধ রয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল, তবে সীমিত আকারে চলছে পণ্যবাহী ট্রেন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সাভার পৌর এলাকা ও আশুলিয়ায় মশার উপদ্রবে নাকাল সাধারণ মানুষ। একে তো করোনা আতঙ্ক, তার উপর মশার জ্বালায় ঘরে থাকায় দায় হয়ে দাঁড়িয়েছে। জনপ্রতিনিধিরা বলছেন সরকারি নির্দেশনা মেনে নিয়মিত মশক নিধক কীটনাশক ছিটাচ্ছেন তারা। তবে বাসিন্দাদের সচেতন থেকে বাসা বাড়িতে জমে থাকা পানি নিষ্কাশনের আহ্বান জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। সাভার থেকে মুজাফর হোসেন জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট।
সাভার পৌর এলাকা ও আশুলিয়া শিল্পাঞ্চল ঘনবসতিপূর্ণ এলাকা। অপরিকল্পিত নগরায়নের ফলে এই অঞ্চলে ঝুঁকিপূর্ণ ড্রেনেজ ব্যবস্থা, খাল ও নালায় জমে থাকা পানি নিষ্কাশিত হতে না পেরে এভাবেই মশামাছি কিলবিল করছে। সরকারি নির্দেশনা মেনে প্রতিদিনই বিভিন্ন এলাকায় মশা নিধক ওষুধ ছিটাচ্ছেন পরিচ্ছন্ন কর্মীরা, আর নিজেরাও মশক নিধন স্প্রে ও কয়েল ব্যবহার করে সুফল পাচ্ছেন না বলে অভিযোগ এলাকাবাসীর। আর করোনা আতঙ্কে ঘরে থাকার বাধ্যবাধকতা থাকলেও মশার উপদ্রবে বাসায় টেকাই দায় হয়ে দাঁড়িয়েছে বলে জানান বাসিন্দারা। মশার যে উপদ্রব বেড়েছে, তার সাথে যে এডিস মশার কামড়ে বাচ্চাদের যে ভয়াবহ ডেঙ্গু হবে না, তার তো কোনো নিশ্চয়তা নাই। আমরা করোনা পরিস্থিতি মোকাবিলা করতে পারতেছি না, তার মধ্যে যদি ডেঙ্গু আক্রমণ করে তখন আমাদের কি হইব? মশার কথা কি কমু ভাই, ঘরের ভিতরে এত মশা, ঘরে থাকা যাইতেছে না। এমন অবস্থায় জনপ্রতিনিধিরা বলছেন স্বল্প সংখ্যক পরিচ্ছন্ন কর্মী ও ফগার মেশিনের সাহায্যে তারা প্রতিনিয়ত মশা মাছি নিধনে কাজ করে যাচ্ছেন। সমস্ত ড্রেনে আমরা কীটনাশক ওষুধ ছিটানো হয়েছে, পাশাপাশি মানুষকে সচেতন করার জন্য পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। উপজেলা পরিষদের পক্ষ থেকে জনবল দিয়ে এডিস মশা ধ্বংসের জন্য কাজ করে যাচ্ছি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, এখন পর্যন্ত সাভারে কেউ ডেঙ্গু রোগে আক্রান্ত না হলেও সাধারণ মানুষকে সচেতন থেকে বাসাবাড়িতে বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিষ্কাশনের আহ্বান জানান তিনি। যার যার বাড়ি, যার যার আঙ্গিনা তিনি নিজ দায়িত্বে যেন পরিষ্কার রাখেন, তাহলে আমরা ডেঙ্গুর মশার আক্রমণ থেকে রক্ষা পেতে পারব। সাভার উপজেলার একটি পৌরসভা ও 12টি ইউনিয়নে 25 লাখের বেশি মানুষের বসবাস। ডিইউপিজেড সহ ছোট বড় মিলিয়ে প্রায় 12 শতাধিক শিল্প কারখানা রয়েছে। সময় সংবাদ, সাভার। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীতে 78 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় উপড়ে গেছে গাছপালা। নওগাঁয় আম লিচু সহ ফসলের ক্ষতি, বৈরী আবহাওয়ায় ফেরি চলাচল ব্যাহত। ঘূর্ণিঝড় আমপানে ক্ষতিগ্রস্ত বাঁধ দিয়ে ঢুকছে পানি। খুলনার কয়রায় গ্রামের পর গ্রাম প্লাবিত। টেকসই বেড়ি বাঁধ নির্মাণের দাবি। মহাপরিকল্পনার কথা জানালো প্রশাসন। করোনার নতুন হটস্পট চট্টগ্রামের প্রতিদিন শনাক্ত 1.5 থেকে 200 জন। কঠোর লকডাউনের পরামর্শ বিশেষজ্ঞদের, পরিস্থিতি বিবেচনায় ব্যবস্থা বলছে সরকার। করোনা দুর্যোগের মধ্যেও বিশ্বে তৃতীয় চাল উৎপাদকের মর্যাদা পাচ্ছে বাংলাদেশ। খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখলেও বঞ্চিত কৃষক। বাজেটে অর্থ বরাদ্দের পরামর্শ। এই ছিল সকালের সময়। আপনি মোবাইলের সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়।